রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশ ড্রাইভিং সিটে লিটনের সেঞ্চুরির পর হাসান মাহমুদ মাতিয়েছেন জোড়া শিকার। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশের রিশাদ হোসেন হোবার্ট হারিকেন্সের হয়ে টাইগার লেগি মাঠ মাতাবেন। পদত্যাগের আলটিমেটামে সাড়া দিচ্ছেন না কাজী সালাউদ্দিন। বাফুফের পরিবর্তে নিজ বাসায় করছেন একের পর এক মিটিং। লা লিগায় বার্সেলোনার উত্তাপ টের পেল ভায়াদোলিদ। কাতালানদের বড় জয়ে রাফিনার দুরন্ত হ্যাটট্রিক। স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিন ব্যাটে বলে পাকিস্তানকে দাপট দেখালো বাংলাদেশ। লিটনের সেঞ্চুরি আর মিরাজের 50-তে প্রথম ইনিংসে টাইগারদের টোটাল 262 রান। যদিও মাত্র 12 রানের লিড খুব বেশি উপকারে আসেনি পাকিস্তানের। শেষ বেলায় তাদের জোড়া উইকেট তুলে চাপে ফেলেছেন হাসান মাহমুদ। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। ব্যাটিং বিপর্যয়, সর্বনিম্ন রানে অল আউট হবার শঙ্কা, পাক বোলারদের চোখে চোখ রেখে যুদ্ধ। অবশেষে দুজন দেখালেন নিজেদের সামর্থ্য। রাওয়ালপিন্ডিতে টেস্টের তৃতীয় দিন এই চারটা লাইনে সীমাবদ্ধ ছিল বাংলাদেশের খেলা। লিটনের সেঞ্চুরি আর মিরাজের 50-তে টাইগাররা আক্রমণ চালিয়েছে পাল্টা। বিনা উইকেটে 10 রান নিয়ে দিন শুরু করা টাইগারদের ওপর ছিল প্রত্যাশার চাপ, কিন্তু দিনের শুরুতেই টাইগারদের ওপর চড়াও হন খুররাম শেহজাদ। ষষ্ঠ ওভারে মাত্র 1 রানে ফেরান জাকির হাসানকে। টাইগার ওপেনার আউট কিছু বুঝে ওঠার আগে। অষ্টম ওভারে খুররামের দ্বিতীয় শিকার হন সাদমান। ওর ব্যাটে আসে মাত্র 10 রান। ক্যাপ্টেন শান্ত এদিন ব্যর্থ হন আবার। মাত্র 4 রানে হন খুররামের তৃতীয় শিকার। বাহাতি পেসার মীর হামজাও টাইগারদের উপহার দেন আপসেট। পরপর 2 ওভারে তুলে নেন মমিনুল আর মুশফিকের উইকেট। 2 রানে খুররামের দ্বিতীয় শিকার হন সাকিব আল হাসান। বাংলাদেশের খাতায় তখন 6 উইকেটে 26 রান। এরপর ধ্বংসস্তূপ থেকে লিটন আর মিরাজের ফাইট ব্যাক। মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশের স্কোর 6 উইকেটে 75 রান। লাঞ্চের পর সপ্তম উইকেটে জুটি দাঁড়ায় 165। লিটন মিরাজ দুজনেই তুলে নেন দুরন্ত 50। অবশেষে মিরাজকে থামান খুররাম। 78 রানে তাকে ফেরান প্যাভিলিয়ন। তাসকিনও টিকতে পারেননি বেশিক্ষণ। মাত্র 1 রানে টাইগার পেসারও গন। চা বিরতিতে বাংলাদেশের স্কোর তাই 8 উইকেটে 193 রান। তবে অপেক্ষা ছিল যার জন্য সেই লিটন হতাশ করেননি এক ফোঁটা। আবরারকে বাউন্ডারি হাঁকিয়ে পান নিজের চতুর্থ টেস্ট শতকের দেখা। অবশেষে লিটনকে থামাতে সমর্থ হয় পাকিস্তান, কিন্তু ততক্ষণে টাইগার কিপারের পাশে 228 বলে 138 রান। শেষ পর্যন্ত 262 রানে অল আউট হয় বাংলাদেশ। পাকিস্তান প্রথম ইনিংসে লিড পায় 12 রানের। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা পাকিস্তান এবারও টাইগার বোলিংয়ে দিশাহারা। হাসান মাহমুদের শিকার হয়ে 3 রানে আব্দুল্লাহ শাফিক ধরেন উল্টো রাস্তা। টপ অর্ডার বাঁচাতে এরপর ক্রিজে পাঠানো হয় খুররাম শেহজাদকে। তাকেও নিজের শিকার বানান হাসান মাহমুদ। শেষ পর্যন্ত 9 রানে 2 উইকেট হারিয়ে দিন শেষ করে পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে ওদের লিড 21 রান। পার্থবণিক, 71। জাদুর কাঠির পরশ আরো একবার দেখা গেল এ যাত্রায়। সেই তুলির আঁচল লিটন দাস বুলিয়ে দিলেন রাওয়ালপিন্ডির প্রতিটা কোনায়। ক্যারিয়ারের 4 নম্বর টেস্ট সেঞ্চুরিটা টাইগার উইকেটকিপার ব্যাটার তুলে নিয়েছেন পাকিস্তানের বিপক্ষে। এ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে 9 নম্বর শতক পেলেন লিটন। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত।
কিসের এত তাড়া, সুইংয়ে নাকাল ওরা। একটা টেস্ট জিতেই কি আত্মতৃপ্তিতে ভুগছেন বাংলার ব্যাটাররা? একই মাঠ, একই প্রতিপক্ষ। প্রথম টেস্ট জেতার টাইগাররা যেন দ্বিতীয় টেস্টে ভয়ে জড়সড়। পাকিস্তানের দুই পেসার খুররম শেহজাদ এবং মীর হামজার ভ্যারিয়েশনে পর্যুদস্ত বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। তৃতীয় দিনের খেলা শুরুর আগে পিচের অবস্থা দেখে পেসারদের ছক বাতলে দেন পাকিস্তানের সহকারী কোচ আজহার মাহমুদ। বাংলাদেশের টপ 4 ব্যাটার সাদমান, জাকির, শান্ত এবং মুমিনুল সবাই বাহাতি। তাই তো ডানহাতি পেসার খুররম শেহজাদ রাউন্ড দ্য উইকেটে গিয়ে অ্যাঙ্গেল ক্রিয়েট করে একের পর এক দুর্দান্ত ডেলিভারি ছুড়েছেন। গতি আর এগ্রেশন তো ছিলই, অ্যাঙ্গেলের কারণে সুইংটাও বেশ পেয়েছেন খুররম। ভিন্ন ভিন্ন পরিকল্পনা করে বাস্তবায়ন করতে পারলে দ্রুত সাফল্য পাওয়া যায় ক্রিকেট মাঠে। আবার পাকিস্তানের স্ট্র্যাটেজি একদমই কমন পড়েনি বাংলার মূল ব্যাটারদের জন্য। তাই তো কেউ সফল করে বোল্ড হয়েছেন, কেউ হাফ হার্টেড ফ্লিক করে ক্যাচ আউটে পরিণত হয়েছেন। আউট অফ ফর্ম বাংলার কাপ্তান নাজমুল শান্ত নিয়মিত এমন তরিকায় বোল্ড হচ্ছেন। সুইং ডেলিভারিতে ব্যাট প্যাডে গ্যাপই তার জন্য কাল হচ্ছে। সাদা পোশাকে 8 ইনিংস হলো 59 নাজমুল শান্তর। 26 রানে 6 উইকেট হারিয়ে লজ্জায় মুখ লুকানোর জায়গা খুঁজছিল টিম বাংলাদেশ। টেস্টে বাংলার সর্বনিম্ন স্কোর 43 কি টপকাতে পারবে এমন শঙ্কাও ছিল। 1-4-1-3-2 সিঙ্গেল ডিজিটে আউট হন জাকির, শান্ত, মুমিনুল, মুশফিক এবং সাকিব। আগের টেস্টে 191 রানে দুর্দান্ত ইনিংস খেলা মুশিও ওই অ্যাঙ্গেলের কারণেই খাবি খেয়েছেন। বাহাতি পেসার মীর হামজার গুড লেন্থের ডেলিভারিটা মুশফিককে ব্যাট ডে উপহার দিল। চোখের সমস্যায় ব্যাটিং স্ট্যান্স আর হেড পজিশন পাল্টে ফেলা সাকিব আল হাসান নিজেকে আনলাকি ভাবতেই পারেন। হামজার ইনসুইংয়ে তালগোল পাকিয়েছেন, যদিও আম্পায়ার্স কলে ধরা খেয়েছেন। সাধারণত যে কোনো টেস্টের তৃতীয় দিনের পিচ ব্যাটিং সহায়ক হয়ে থাকে, তবে দারুণ পরিকল্পনা করে দিনের প্রথম সেশনে একচেটিয়া দাপট দেখিয়েছে স্বাগতিক পেসাররা। পাকিস্তানের অমন ছক যে কোনো দলের জন্যই দারুণ একটা শিক্ষা। সাইফুল রূপক, ৭১। লিটন মিরাজের অসাধারণ জোটের আগে ছন্ন ছাড়া ছিল বাংলাদেশের ব্যাটিং ইউনিট। 26 রানেই 6 উইকেট হারিয়ে ধুঁকছিল। ব্যাটারদের স্কোর নয়, যেন মোবাইল নাম্বার, এবং তারপরই আসলে বাংলাদেশ ঘুরে দাঁড়ায়। এবং সেটা সম্পর্কিত যে রিপোর্টটা, সেটা আসলে আপনারা দেখছিলেন সাইফুল রিপোর্টের করা। আর যেটার কথা কিছুক্ষণ আগে আমি আসলে বলছিলাম যে জাদুর কাঠির পরশ আরও একবার দেখা গেল, এবং এ যাত্রায় সেই তুলির আঁচল লিটন দাস বুলিয়ে দিলেন রাওয়ালপিন্ডির প্রতিটা কোনায়। ক্যারিয়ারের 4 নম্বর টেস্ট সেঞ্চুরিটা টাইগার উইকেটকিপার ব্যাটার তুলে নিয়েছেন পাকিস্তানের বিপক্ষে। এ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে 9 নম্বর শতক পেলেন লিটন। খালিদ জামিলের রিপোর্ট। আবরার আহমেদের ব্যাক অফ লেন্থের বলে বাউন্ডারি আদায় করে নিলেন লিটন দাস। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে এর আগে আরও 10টা বাউন্ডারি হাঁকিয়েছিলেন, তবে আগের গুলোর চেয়ে এই 11 নম্বর বাউন্ডারির বিশেষত্ব। এটা দিয়েই চতুর্থবারের মতো লাল বলের ক্রিকেটে লিটন পৌঁছে যান 3 অঙ্কের ম্যাজিক্যাল ফিগারে। পাকিস্তানের বিপক্ষে এটা লিটনের 2 নম্বর টেস্ট সেঞ্চুরি। এর আগে 2021-এ চট্টগ্রামে এই প্রতিপক্ষের সাথেই লাল বলে নিজের প্রথম শতক তুলে নেন লিটন। পরের বছর ক্রাইস্টচার্চে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে আর একই বছর মিরপুরে শ্রীলঙ্কার সাথে টেস্ট সেঞ্চুরি পান টাইগার ক্রিকেটের এই ওয়ান অব দ্য ফাইনেস্ট ব্যাটার। টেস্ট ক্রিকেটে লোয়ার অর্ডারে নেমে ত্রাতার ভূমিকা নেয়া লিটনের ক্ষেত্রে নতুন কিছু নয়। টেস্টে দলীয় 50 রান ওঠার আগেই 5 উইকেট হারিয়ে ফেলা কোনো দলের হয়ে শতক হাঁকানোর নজির লিটনের আছে 3 বার, এই ফরম্যাটে যেটা সর্বোচ্চ। এর আগে চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে 49 রানে 4 উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশের হয়ে 114 রান করেন লিটন। মিরপুরে অবস্থা হয়েছিল আরও খারাপ। 24 রানেই 5 উইকেট হারিয়ে ফেলা টাইগারদের হয়ে সেই ম্যাচে লিটন করেছিলেন 141, যাকে বলে পিওর ইম্প্যাক্ট ক্রিকেট। আর এবারে রাওয়ালপিন্ডিতে 26 রানে 6 উইকেট হারিয়ে বসে টাইগাররা। সেখান থেকে মেহেদী মিরাজের সাথে 165 রানের পার্টনারশিপ গড়েন লিটন। মিরাজ 78 রানে ফিরে গেলে ভাঙে তাদের ম্যারাথন জুটি। তবে লিটন হাল ছাড়েননি। টেইলেন্ডার হাসান মাহমুদকে সাথে নিয়েই এগোতে থাকেন লিডের পথে। তবে সেই কাজের কাজ করার আগেই আগা সালমানের বলে ক্যাচ তুলে 138 রানে ফিরে যান লিটন। 228 বল খেলে ইনিংসটা সাজান 13টা বাউন্ডারি আর 1 হালি ওভার বাউন্ডারিতে।
হাসান মাহমুদের সাথে তার পার্টনারশিপটা ছিল 150 বলে 69 রানের। বলের হিসেবে 9 কিংবা 10 নম্বর উইকেট জুটিতে টাইগারদের হয়ে টেস্টে যেটা পঞ্চম সর্বোচ্চ। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টেও 56 রানের একটা ইনিংস খেলেন লিটন দাস। বোঝাই যাচ্ছে ছন্দে আছেন টাইগার উইকেট কিপার ব্যাটার। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে টেস্ট ক্রিকেটে লোয়ার অর্ডার নিয়ে নিশ্চিন্ত থাকতেই পারে বাংলাদেশ। খালিদ জামিল, 71। দেশের ক্রিকেটে কদর না পেলেও বিদেশের মাটিতে ঠিকই কদর পেলেন টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার টি-20 টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে দল পেয়েছেন এই লেগই। তাকে দলে ভিড়িয়েছে রিকি পন্টিং এর দল হোবার্ট হারিকেন্স। তবে দল পেলেও ব্যস্ত ক্রিকেট সূচির কারণে শঙ্কা জাগছে খেলতে যাওয়া নিয়ে। মাহমুদুল হাসান সজীবের রিপোর্ট। দেশের ক্রিকেটে যেখানে লেগ স্পিনাররা ঘরোয়া লিগেই থাকেন একাদশের বাইরে, সেখানে রিশাদ হোসেন ডাক পেয়েছেন অস্ট্রেলিয়া টি-20 টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, টাইগার লিগে রিশাদ খেলবেন বিগ ব্যাশে। তাকে দলে ভিড়িয়েছে হোবার্ট হারিকেন্স। গেল টি-20 বিশ্বকাপেই নিজের জাত চিনিয়েছেন রিশাদ। তার নজর কাড়া বোলিং, সেই সঙ্গে মারকুটে ব্যাটিং এর ধরন মুগ্ধতা ছড়িয়েছে ক্রিকেট বিশ্বে, যার পুরস্কারটাও বেশ চমকপ্রদভাবেই পেলেন এই টাইগার অলরাউন্ডার। আগামী আসরের জন্য রবিবার সিডনিতে অনুষ্ঠিত হওয়া ড্রাফটের চতুর্থ রাউন্ড থেকে তাকে দলে ভিড়িয়েছে রিকি পন্টিং এর দল হোবার্ট হারিকেন্স। অস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যের দলটির হেড অফ স্ট্র্যাটেজি দায়িত্বে আছেন কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং। সাবেক অজি লিজেন্ডের দলে খেলার জন্য মুখিয়ে আছেন রিশাদ। তবে যদি কিন্তুতে ঝুলে আছে রিশাদের বিগ ব্যাশে খেলা না খেলা। বিগ ব্যাশ শুরু হবে এ বছরের 15 ডিসেম্বর, যা শেষ হবে আগামী বছরের 27 জানুয়ারি। একই সময় হওয়ার কথা বাংলাদেশের ঘরোয়া টি-20 টুর্নামেন্ট বিপিএলও। এর আগে আবার নভেম্বরে বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা। জাতীয় দল ও বিপিএল এর ব্যস্ত সূচিতে রিশাদের বিগ ব্যাশে খেলা হবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। তবে রিশাদ যদি বিগ ব্যাশে খেলেন, দ্বিতীয় বাংলাদেশি হিসেবে খেলার ইতিহাস গড়বেন। এর আগে কেবল সাকিব আল হাসানই 2014 সালে অ্যাডিলেইড স্ট্রাইকার্সের হয়ে খেলেন। পরের মৌসুমে খেলেন মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে। কিন্তু 2015 সালের পর এই লিগে আর তাকে দেখা যায়নি। মাহমুদুল হাসান সজীব, 71। পাকিস্তানের গতি তারকা শাহিন আফ্রিদির সাথে যেন যাচ্ছে তাই আচরণ করেই যাচ্ছে দেশের ক্রিকেট বোর্ড। অল্প সময়ের জন্য ক্যাপ্টেন্সি দিয়ে তা আবার কেড়ে নেয়ার পর বাদ দেওয়া হলো একাদশ থেকে। অভিযোগ বাজে পারফরমেন্স, যেখানে দলের প্রায় সব বোলার এবং বেশিরভাগ ব্যাটারই ব্যর্থ ছিলেন। ম্যানেজমেন্টের ব্যর্থতার দায় নিয়ে শাহিনকে সরিয়ে দেওয়া হয়েছে দল থেকে। ব্যাপারটা উদরপিণ্ডি বুদর ঘাড়ে হয়ে গেল কি? বিস্তারিত জানাচ্ছেন খালিদ জামিল। বাংলাদেশের বিপক্ষে 2 টেস্টের মাঝে কদিনের গ্যাপ ছিল। সেই ফাঁকে সদ্য বাবা হওয়া শাহিন আফ্রিদি চাইলেন বাড়ি গিয়ে নিজের সন্তানকে দেখে আসবেন। সেই আবেদন করলে বোর্ড তা মঞ্জুরও করে। প্রথমবারের মতো বাবা হওয়ার আনন্দের সাথে অবশ্য শাহিনের সঙ্গী হয়েছিল বাংলাদেশের সাথে প্রথমবার টেস্ট হারের বেদনাও। সেটা নিয়েই পাকিস্তানি পেসার বাড়ির পথ ধরলেন। সবকিছু চলছিল ঠিকঠাক, কিন্তু পিসিবির ভাবনায় ছিল অন্য কিছু, এবং সেটা মোটেও ভালো কিছু যে ছিল না তা বোঝা গেল দুদিন বাদেই। শাহিন আফ্রিদিকে ছুটি দেওয়ার ওই দুদিন পরেই ডেকে পাঠানো হলো। আর ফিরেই দেশটার সাবেক টি-20 কাপ্তান জানতে পারলেন টাইগারদের বিপক্ষে পরের টেস্টেই তাকে আর দলে রাখা হচ্ছে না। তার অপরাধ, প্রথম টেস্টে নিজের দায়িত্ব পালনে ব্যর্থতা। শাহিন বুঝতে পারলেন না বাংলাদেশের বিপক্ষে আসলে কোন বোলারটা সফল হয়েছেন। কারণ সেবেলা নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে টাইগাররা স্কোরবোর্ডে 565 রান জড়ো করে। সর্বোচ্চ 3 উইকেট পাকিস্তানের হয়ে শিকার করেন নাসিম শাহ। শাহিন আফ্রিদির সাথে 2টি করে উইকেট শিকার করেন দলের আরো 2 জন বোলার। তাদের মধ্যে শাহিনের পারফরমেন্সকে আলাদা করে খারাপ বলার সুযোগ কই, বরং 29 বা তার বেশি ওভার বল করাদের মধ্যে শাহিন আর আলী দিয়েছেন সবচেয়ে কম 88 রান। আসল ঘটনা, ম্যাচের আগে উইকেটের আচরণ অনুমান করতে ব্যর্থ পাকিস্তান 4 পেসার নিয়ে খেলতে নেমেই খাবি খেয়েছে। স্পিন সাপোর্টের অভাবে ধুকেছে পুরো দল। ব্যাট হাতে, বিশেষ করে সেকেন্ড ইনিংসে কেবল উইকেটই বিলিয়ে দিয়ে এসেছে ব্যাটাররা। এখানে শাহিনের ব্যর্থতা কোথায় তার খোঁজ করতে হয়তো বাটি চালানি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
অবশ্য শাহিনের সাথে পিসিবির এমন আচরণ এবারই প্রথম নয়। 2024 টি-20 বিশ্বকাপে দলের নেতৃত্ব কাঁধে নিয়েই পুরো দমে প্রস্তুতি সারছিলেন। মূল লড়াইয়ে নামার আগে হঠাৎই জানতে পারলেন ক্যাপ্টেন্সি থেকে তাকে স্যাক করা হয়েছে। আর্মব্যান্ড পরে ব্যর্থ হওয়ার মতো পর্যাপ্ত সময়ই পাননি দেশটার ক্রিকেটের এই অন্যতম তারকা। চরমভাবে অপমানিত হলেন আরও একবার, তাও আবার নিজের বোর্ড কর্তাদের কারণেই। পাকিস্তান ক্রিকেটের নানা অনিয়মের বিরুদ্ধে সরব থাকেন শাহিদ আফ্রিদি। বোর্ডের অনেকের সাথেও তার সম্পর্ক ভালো না, শোনা যায় এমন কানাঘুষাও। সেটার প্রতিশোধ হিসেবেই কি সাবেক এই সুপার অলরাউন্ডারের মেয়ে জামাইকে এভাবে নাজেহাল করা, নাকি এর পেছনে আছে অন্য কোনো অফিস পলিটিক্স? সত্যিটা নিশ্চয়ই জানেন শাহিন আফ্রিদি নিজে, কিংবা তার সাথে যে বা যারা এসব করছে তারা। সেই সত্যি কি প্রকাশ্যে আসবে কখনো? খালিদ জামিল, একাত্তর। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনকে পদত্যাগের আলটিমেটাম দেওয়ার 24 ঘন্টা পেরিয়ে গেছে। পদত্যাগ তো দূরের কথা, নিজের বাসাকেই বানিয়েছেন কার্যালয়। সেখানেই আজ গিয়েছিলেন নারী ফুটবল দলের হেড কোচ এবং অধিনায়ক সাবিনা খাতুন সহ বেশ কয়েকজন ফুটবলার। বাফুফের সাধারণ সম্পাদক বলছেন এটা সৌজন্য সাক্ষাৎ। অনুবাপের রিপোর্ট। দেশের ফুটবল ফেডারেশনের গুমট পরিবেশ। আওয়ামী লীগ সরকার পতনের পর বাফুফে ভবনে আসেননি সভাপতি কাজী সালাউদ্দিন। নারী ফুটবলারদের সাথে চুক্তি শেষ হয়েছে 31শে আগস্ট, এখনো বকেয়া 3 মাসের বেতন। এছাড়া আগামী মাসেই মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ। সবকিছু নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে। সমাধানের পথ খুঁজতে নারী ফুটবলাররা ছুটে গেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের বাড়িতে। কয়েক ঘন্টার বৈঠক চলে সেখানে। বাফুফের সাধারণ সম্পাদক তুষার ইমরানকেও নিয়মিত অফিস করতে হচ্ছে এখানে এসেই। 5ই আগস্টের পর থেকে কাজী সালাউদ্দিন তো ফুটবল ফেডারেশনে যাননি, সেখানে অফিস করেনি। তো এখন কি সে তার বাসায় থেকে অফিস করছে? যেহেতু আপনি আসছেন, নারী ফুটবলাররা আসছে, হেড কোচ আসছে, তার বাসাটাই এখন ফুটবল ফেডারেশনের কার্যালয় ধরতে পারি কিনা? দেখুন, মেয়েরা আসবে, ওরা গতকাল থেকেই বলছিল। শনিবার হচ্ছে, যদি আমি বলি, লাস্ট হচ্ছে ওরা বলেছে যে ভুটান থেকে আসার পরেই ওরা সাবিনা ভুটান থেকেই ফোন দিয়েছিল, ওরা প্রেসিডেন্টের সাথে বসতে চায়। তো প্রেসিডেন্ট, আমাদের যেহেতু গতকালকের এক্সিকিউটিভ কমিটির মিটিং ছিল, তো আমরা বলেছি, আমি রবিবার দিন টাইম দিয়েছিল, তো ওই হিসাবে ওরা সৌজন্য সাক্ষাৎ করতে চেয়েছে। সেই ভিত্তিতেই ওরা কিন্তু আজকে এসেছিল, প্রেসিডেন্টের সাথে দেখা করে গেছে। এই মুহূর্তে পদত্যাগের পথে হাঁটছেন না সভাপতি কাজী সালাউদ্দিন। সাবেক ফুটবলার, সংগঠক ও ফুটবল সমর্থকদের দেয়া 24 ঘন্টার আলটিমেটাম পেরিয়ে গেছে। আমিনুল সাহেবরা অনেকে আমার কাছে এসে তারা বলে গেছে। আমি প্রেসিডেন্টকে এবং বোর্ডকে, যেহেতু আমাদের বোর্ড মিটিং ছিল, আমি এটা তাদের সামনে উপস্থাপন করেছি। সো তারা যদি তাদের কমেন্ট থাকে তারা সরাসরি জানাবে। আগামী মাসেই যেহেতু বাফুফের নির্বাচন, স্বাভাবিক গতিতেই চলছে সব। জোরপূর্বক কোনো কিছুই সহজভাবে নেবে না ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বড় কোনো নিষেধাজ্ঞায় না পড়ুক বাংলাদেশের ফুটবল, সেটাই সবার প্রত্যাশা। অর্ণব বাপি, একাত্তর। 6 বছর পর 7 গোলে জয়ের দেখা পেল বার্সেলোনা। স্প্যানিশ লা লিগায় রাফিনিয়ার হ্যাট্রিকে রিয়াল ভায়াদোলিদকে 7-0 গোলে হারিয়েছে কাতালানরা। এতে টানা 4 বার জয়ের রেকর্ড গড়ল টপার স্প্যানিশ জায়ান্টরা। তবে এই জয় কি ফ্লুক নাকি হান্সি ফ্লিকের ম্যাজিক? উত্তর খুঁজেছেন কোহিনুর কণা। সাল 2018, 2 সেপ্টেম্বর নিষ্ঠুর এক বার্সেলোনাকে দেখেছিল ফুটবল দুনিয়া। লিওনেল মেসির চোখ ধাঁধানো পারফরম্যান্সে হুয়েস্কাকে কাতালানরা হারিয়েছিল 8-2 গোলে। ঠিক 6 বছর পর আবারও 7 গোলের জয়ের স্বাদ পেল স্প্যানিশ জায়ান্টরা। লা লিগায় ঘরের মাঠে ভায়াদোলিদকে পেয়েই জ্বলে উঠল ফ্লিকের শিষ্যরা। রাফিনিয়ার হ্যাট্রিক, লেভানডস্কি, অলমো, কুন্দে, তোরেসের দুর্দান্ত পারফরম্যান্সে বার্সেলোনা জিতল 7-0 গোলে। আর এই স্কোর লাইনটা এবারে জায়গা করে নিল বার্সেলোনার 7 কিংবা তার চেয়েও বেশি গোলের জয়ের রেকর্ডে। এর আগে 2015-16 সিজনে দেপোর্তিভোর বিপক্ষে বার্সেলোনা জিতেছিল 8-0 গোলে। এই জয়ের মধ্য দিয়ে হান্সি ফ্লিকের আন্ডারে বার্সেলোনা পেল টানা 4 জয়, 12 পয়েন্ট নিয়ে টেবিল টপার। 2018 সালের পর যা প্রথমবার। এর আগে 2017-18 সিজনে আর্নেস্তো ভালভার্দের আমলে ওপেনিংয়ে টানা 4 ম্যাচ জিতেছিল কাতালানরা। জাভির রেখে যাওয়া ভেঙে পড়া দলটা এখন ফ্লিকের ম্যাজিকে হয়ে উঠল আত্মবিশ্বাসী। এটা দারুণ একটা মুহূর্ত। মাঠে প্রত্যেকেই তাদের সেরাটা দিয়েছে, সমর্থকরাও ভীষণ খুশি। তবে এখনও পুরো কাজটা শেষ করা বাকি। সিজনের শেষ পর্যন্ত এই পারফরমেন্স ধরে রাখতে হবে। ভায়াদোলিদের বিপক্ষে অনবদ্য জয়ের শুরুটা হয়েছিল রাফিনিয়ার হাত ধরে। শুরুতেই ভাঙেন ডেডলক, তবে 1 গোলেই ক্ষান্ত ছিলেন না।
তুলে নেন হ্যাট্রিক, আর এতেই নেইমার, রিভালদো, কুতিনিওর পর সপ্তম ব্রাজিলিয়ান হিসেবে এই ইয়াংস্টার লা লিগায় হ্যাট্রিক করার কীর্তি গড়লেন। রেকর্ডের খাতায় নাম লিখিয়েছেন আরেক এমার্জিং সুপারস্টার লামিন ইয়ামাল। ভায়াদোলিদের বিপক্ষে স্কোরশিটে নাম তুলতে না পারলেও জোড়া অ্যাসিস্ট করে গড়েছেন নয়া কীর্তি। মাত্র 17 বছর 49 দিনেই লা লিগায় করেছেন 10টি অ্যাসিস্ট। প্রফেশনাল ক্যারিয়ারের সংখ্যাটা 20। লিগে 10 গোলে অ্যাসিস্ট করতে লিওনেল মেসির লেগেছিল 20 বছর 245 দিন। এই ম্যাচের মধ্য দিয়ে শুরু হয়ে গেল ইন্টারন্যাশনাল ব্রেক। এখনো পর্যন্ত যে ট্রেলার দেখালো বার্সেলোনা, তাতে করে আন্দাজ করাই যায় জয়ের মোমেন্টাম ধরে রাখতে পারলে লা লিগায় রিয়ালকে হচ্ছে আবারও গড়তে পারে বার্সেলোনার সাম্রাজ্য। কোহিনুর কণা, ৭১। চলছে খেলাযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।